আবেদন করছি, আপনারা আসুন, এই ডে আর বিং লোকটা, কোনো অ্যাক্টিভিটি নেই তাদের। তারা 60% বসে আছে ঘরের ভিতরে। 14% of youth have gone to the world of crime and 32% are addicted to drugs and 68% to alcohol. কি হতাশাজনক ভয়ানক এক চিত্র। According to the Lancet report, there are around 12,000 suicides annually among children and youth in India. সব থেকে দুঃখের বিষয়, খবরের কাগজ খুললেই যেটা পাওয়া যাচ্ছে ইদানিং কালে, প্রতিষ্ঠিত সমাজের সব থেকে প্রতিষ্ঠিত শ্রেণীর মধ্যে পড়ে, সব থেকে লুক্রেটিভ প্রফেশনের মধ্যে পড়ে, এইভাবে ইনকাম করবার, রাত ঘুরিয়ে ইনকাম করবার, টেনে নিয়ে ইনকাম করবার, যেমন মন্দিরে যেমন করে নৈবেদ্য তারপরে প্রণামী সংগ্রহ করা হয়, সেরকম করে ইনকাম করবার সুযোগ আছে যে প্রফেশন গুলোতে, সেই প্রফেশনও আজকাল সুইসাইডের ঘটনা বেড়ে যাচ্ছে। আমি প্রফেশনের নাম বলছি না, খবরের কাগজগুলো দেখুন, কয়েকদিনের মধ্যে কি কি ঘটেছে, এক সপ্তাহের মধ্যে দেখুন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কি সচেতন হব না? আমরা কি জেগে উঠবো না? আমাদের কি দায়বদ্ধতা নেই? নাকি এই ক্রন্দন মুখর দৃশ্যকে আমরা শুধুমাত্র বয়েই চলবো? আমরা কি এর পরিবর্তন চাইবো না? According to the Indian Health Survey, about 74% of youth and children suffer from depression and stress. 74% youth and children suffer from depression and stress. 1.3 crore children take antidepressant pills. 90% of the universities have obtained curriculum. There is no improvement in the content. C.R.N. Rao, Bharat Ratna, an advisor to PM, তার কাছ থেকে তথ্য বেরিয়ে এসেছে। তো এই তথ্যের আলোকে আমরা আমাদের বক্তব্য পেশ করতে চলেছি। এই বক্তব্য আমার বক্তব্য নয়, এই বক্তব্য তোমার একার বক্তব্য নয়, এই বক্তব্য আমাদের সকলের বক্তব্য। আমরা আসি এই বিষয়ে আলোচনার মধ্যে প্রবেশ করি আরো গভীরতর ভাবে। সফট স্কিল এন্ড আবেদন করি। নমস্কার, প্রত্যেককে শুভ সন্ধ্যা। গুড ইভিনিং টু এভরিবডি। আজকে একটা রোজগারমুখী আলোচনা করব, যাতে আগ্রহী মানুষেরা কিছু পজিটিভ কর্মকাণ্ডের মধ্য দিয়ে শরীর, মন, স্বাস্থ্য, হেলথ, মাইন্ড, ফিজিক্যাল বডি, সোশ্যালি, ইমোশনালি কম্প্যাটিবল হতে পারে এবং ইকোনমিক্যালি নিজের জীবনকে সুপ্রতিষ্ঠিত করতে পারে, এরকম একটা দিশার সন্ধান দেব। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাব, এই বিষয়টা আমার কাছে একটু নস্টালজিক বিষয়। কেন কেন এটা নস্টালজিক বিষয়, তার একটা ব্যাখ্যা আমি আপনাদের দিচ্ছি, বলাটা দরকার। 2006 সালে আমি অ্যাপোলো হসপিটালস এডুকেশনাল রিসার্চ ফাউন্ডেশন হায়দ্রাবাদ থেকে ওয়েলনেস ম্যানেজমেন্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেছিলাম। ডক্টর বি আর আম্বেদকর ইউনিভার্সিটির কোর্স ছিল এটা, হায়দ্রাবাদ, এবং অ্যাপেল হসপিটাল কোর্সটাকে কন্ডাক্ট করিয়েছিল। খুশির সঙ্গে জানাই, সেই সময় অ্যাপেলো হসপিটাল গ্রুপের কর্ণধার ডক্টর রেড্ডি আমাদেরকে অ্যাড্রেস করেছিলেন।
এবং উনি একটা ক্লাসও নিয়েছিলেন। সে এক অনন্য অভিজ্ঞতা, এবং এই কোর্স আমার জীবনে, আমার প্রফেশনাল লাইফে অনেকটা পরিবর্তন ঘটিয়েছে। একটু অন্যভাবে বিচার বিশ্লেষণ করতে শিখিয়েছে। প্রায় 1 বছরের প্রোগ্রাম ছিল, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ছিল। মনস্তত্ত্ব, এক্সারসাইজ সায়েন্স, নিউট্রিশন সায়েন্স, ডিজিজ ম্যানেজমেন্ট, প্রিভেন্টিভ ডিজিজ ম্যানেজমেন্ট, লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং ওয়েলনেস ম্যানেজমেন্ট, এবং তার মধ্যে বিজনেস ম্যানেজমেন্ট এই কোর্সটার মধ্যে পড়ানো হয়েছিল। এবং সেই অভিজ্ঞতা আমাকে পরবর্তীকালে, আজকে 2025, অর্থাৎ প্রায় 20 বছর হয়ে গেল এই কোর্সটা আমি করেছি, আজকে আমি এখনো পর্যন্ত সেই স্মৃতিকে বয়ে বেড়াই, এবং আমার কর্মকাণ্ডের, আমার চিন্তা ভাবনার এক অনন্য প্রকাশ ওই কোর্সের মাধ্যমে আমার জীবনে হয়েছিল। And today I am going to share that concept with my 20 years of experience after the course and total 35 years of experience in this field. সেই সমস্ত বিষয় বিশ্লেষণ করে আমি আজকে আপনাদেরকে একটি অনন্য কোর্সের সন্ধান দেব, একটি অনন্য শিক্ষার সন্ধান দেব, একটি অনন্য পেশার সন্ধান দেব, এবং কিছু তুলনামূলক স্টাডিও রাখবো। তুলনামূলক স্টাডি বা কম্পারেটিভ স্টাডি খুব জরুরি আছে। কেন জরুরি? কারণ এই ওয়েলনেস কোচিং, এই ব্যাপারটা আমরা খুব দেখে থাকি। কোনো একটা কোম্পানি, কোনো একটা কোম্পানি কোনো একটা কোম্পানি কোনো একটা কোম্পানি তারা একটা প্রোডাক্ট তৈরি করেছে। সেই প্রোডাক্ট তৈরি করার পরে সেই প্রোডাক্টটিকে সেল করবার জন্য, পার্টিকুলার একটা প্রোডাক্ট সেল করার জন্য বা একটা গোত্রীয় প্রোডাক্ট সেল করবার জন্য, কোন একটা বিশেষ হেলথ রিলেটেড কিছু প্রোডাক্টকে সেল করবার জন্য কিছু সেলস পার্সনকে তারা ওয়েলনেস কনসালট্যান্ট হিসেবে জাহির করে বা উপস্থাপন করে, যে ব্যবসায়িক প্রচেষ্টা চালায়। অনেকে তাকে ওয়েলনেস কোচিং বা ওয়েলনেস প্রোডাক্ট, ওয়েলনেস ম্যানেজমেন্ট ইত্যাদি বলে প্রেজেন্ট করে। আজকের আলোচনাতে আমি সেটা দেখাবো যে ওয়েলনেস কোচিং একটা কত বড় সূক্ষ্ম বিষয়, কত ইন্টারেস্টিং সাবজেক্ট, যার সাহায্যে আপনি একটা মানুষের জীবন ধারা, জীবন গতি এবং জীবনের আনন্দ এবং তার অর্থনৈতিক ভবিষ্যৎ আপনি কিভাবে বদলে ফেলতে পারেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কথার মানে স্বাভাবিক নিয়মেই এটা আপনার কাছে পরিস্পুষ্ট হবে। কান মলে দেখাবার কোনো প্রয়োজনীয়তা নেই, আর কোনো প্রোডাক্ট দেখারও কোনো প্রয়োজনীয়তা নেই। চলুন একদম সরাসরি আমি আমার স্ক্রিন শেয়ার করব। আমি বরাবর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে, অত্যন্ত খেটে খুঁটে সেগুলো বানানো হয়, প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আমার উপস্থাপনা রাখার চেষ্টা করি। এভরি ডে, এভরি মোমেন্ট, এভরি স্পিচ, এভরিহোয়ার আমি এইভাবেই বলি। প্রেজেন্টেশন পরবর্তীকালে উপহার হিসেবে জনগণ পেয়ে যায়, মানুষ পেয়ে যায়। তারা আবার বিচার বিশ্লেষণ করার যোগ্যতা অর্জন করে, আবার স্টাডি করার যোগ্যতা অর্জন করে, আরো ভালোভাবে ভাবতে পারে। চলুন আমি আমার পাওয়ার পয়েন্ট শেয়ার করছি, এবং সেখান থেকে আমরা নতুন আলোচনার মধ্যে প্রবেশ করব। একটু সতর্ক দৃষ্টি দিয়ে আপনাদের স্ক্রিনকে আমি দেখবার জন্য অনুরোধ করব। এখানে 4টি গুরুত্বপূর্ণ বিষয় এই ওয়েলনেস কোচিং কোর্সের মধ্যে রয়েছে। সর্বাগ্রে রয়েছে এক্সারসাইজ। এক্সারসাইজ কেন জরুরি,
এটা নতুন করে আজকে আর বলার অবকাশ নেই, বাট ধরে নেওয়াই যেতে পারে জীবনে এই প্রথম কেউ আমার ক্লাসে আপনি অ্যাটেন্ড করছেন এবং আপনাকে এই বিষয়টি ওয়াকিবহাল করা এবং সঠিকভাবে জানানো আমার কর্তব্যের মধ্যে পড়ে। একজন এডুকেটর হিসাবে, একজন ওয়েলনেস ম্যানেজমেন্ট কনসালট্যান্ট এবং কোচ হিসাবে, একজন সাইকোলজিস্ট হিসাবে এবং একজন লাইফ কোচ হিসাবে আমি আপনাকে পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এক্সারসাইজের পরে আসছে স্ট্রেস ম্যানেজমেন্ট বা মানসিক সুস্থতা। আমি স্ট্রেস ম্যানেজমেন্ট মানেই মানসিক সুস্থতা, ব্যাপারটা এতটা সহজ নয় সাইকোলজির দৃষ্টিভঙ্গি থেকে। বাট স্ট্রেস ম্যানেজমেন্ট বলতে গেলে এমন অনেক কিছু বিষয় আলোচনার মধ্যে পড়ে। আপনারা আমার যদি স্ট্রেস ম্যানেজমেন্ট ক্লাস অ্যাটেন্ড করে থাকেন এর আগে, ইউটিউবে যেতে পারেন। ইউটিউব একেডি 1967, একেডি 1967 এই নামে আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন। সেখানে আপনারা স্ট্রেস ম্যানেজমেন্টের ভিডিও পাবেন, সেখানে বিস্তৃত আলোচনা আছে, সেখান থেকে বোঝার চেষ্টা করতে পারেন। এবং সেই বিষয়টা বোঝার পরেই তাহলে এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট, নিউট্রিশন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ওষুধ দিয়ে ওজন কমানোর বদলে যদি খাওয়া দাওয়া কন্ট্রোলের মাধ্যমে, মানে খেয়ে ওজন কমানো যায় বা খাওয়াকে নিয়ন্ত্রণ করে ওজন কমানো যায়, বা কি খাবো আর কি খাবো না, কোনটা খাবো এবং খাওয়ার যে মনস্তত্ত্ব তাকে যদি বিশ্লেষণ করা যায়, ইয়াস, খাওয়ার মনস্তত্ত্ব, খাওয়া দাওয়ার মনস্তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বেশিরভাগ সময় ফেল করি ওই মনস্তাত্ত্বিক কারণটাতেই। এবং এবং এই কাজগুলো, এই এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজমেন্ট, নিউট্রিশন, এই কাজগুলো করবার জন্য কোনো বড়ি নয়, কোনো সুদৃশ্য প্যাকেটের মধ্যে থাকা কিছু খাদ্য নয়, ফেস টু ফেস কাউন্সেলিং এর প্রয়োজন। কাউন্সেলিং এর প্রয়োজন। আপনি এই কাউন্সেলিং বিদ্যায় যদি পারদর্শী না হয়ে ওঠেন, আপনি কিছুতেই পারবেন না আপনার ক্লায়েন্টকে দিয়ে সঠিক এক্সারসাইজ করিয়ে নিতে, তাকে স্ট্রেস মুক্ত করবার জন্য পারদর্শী করে তুলতে, তার নিউট্রিশনের উপরে সঠিক ফোকাস এবং অভ্যাস, হ্যাবিট ফরমেশন করতে। সবকিছুই আজকে আলোচনার মধ্যে আসবে। এবং সেটা করতে গিয়ে আমরা যে বোঝানোর যে প্রক্রিয়া, বোঝানো শব্দটা কখনোই বোঝানো নয়, বরং বুঝতে সাহায্য করা। অর্থাৎ আপনি বুঝিয়ে দিলেন আর আপনি বুঝলেন না, এই দুটোর মধ্যে যে পার্থক্য গড়ে যায়, সেই পার্থক্যকে হাটিয়ে দিয়ে ভাবুন, কাউন্সেলিং মানে আপনি একজন মানুষকে আলোকিত করবেন, তিনি নিজেই জলের মতো প্রাঞ্জল ভাবে বুঝে যাবেন যে তার জীবনে কি করণীয় আছে, তার গোলটা কি। শুধু রোগের চিকিৎসা নয়, আমরা এখানে কোনো রোগের চিকিৎসা নিয়ে বেশি আলোচনা করব না। এবং আমাদের ওয়েলনেস ম্যানেজমেন্ট কোর্সেও রোগ চিকিৎসার জন্য কোর্স নয়, বরং রোগ প্রতিরোধ করবার জন্যই বেশি গুরুত্ব ভূমিকা রয়েছে। আপনারা জানেন যে হেলথ ইন্স্যুরেন্স বলে একটা বিষয় রয়েছে, যাতে আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তখন একটা মোটা টাকার প্রিমিয়ামের বদলে আপনাকে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে আপনার চিকিৎসার ব্যয়ভার বহন করে। আপনারা লক্ষ্য করে দেখবেন সেই যে প্রপোজাল, সেই প্রপোজালের মধ্যেও থাকে আপনি যদি সুস্থ রাখার প্রক্রিয়াগুলো, আপনি যদি সিগারেট না খান, আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, আপনি যদি ওজনকে নিয়ন্ত্রণে রাখেন, আপনি যদি রোজ হাঁটেন, তাহলে আপনার প্রিমিয়াম কমে যায়। তাহলে আপনার বোঝার দরকার যে আপনি সুস্থ থাকতে পারেন, এবং আপনার বোঝার দরকার আপনি সুস্থ রাখার জন্য, প্রতিরোধমূলক চিকিৎসা প্রবর্তনের জন্য, প্রচারের জন্য, প্রসারের জন্য যখন কনসালট্যান্ট হিসাবে, ওয়েলনেস ম্যানেজমেন্ট কনসালট্যান্ট হিসাবে যখন একজন মানুষকে পরামর্শ দেন, অ্যাকচুয়ালি আপনি তাকে অর্থনৈতিকভাবে
প্রচুর প্রিমিয়ামের হাত থেকে রক্ষাও করতে পারেন। এটাও একটা ডাইমেনশন, আপনার এটা বোঝা অত্যন্ত জরুরি। সো এটা একটা সার্টিফিকেট কোর্স, ওয়েলনেস ম্যানেজমেন্ট সার্টিফিকেট কোর্স, মাত্র 4 সপ্তাহের কোর্স, সপ্তাহে 2টো করে ক্লাস হবে। যে কেউ ইরেসপেক্টিভ অফ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন ইউ ক্যান জয়েন। পশ্চিমবঙ্গে এর আগে আমরা দায়িত্ব নিয়ে বলছি, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ, যে যে চিন্তা ভাবনায় বা যে ভলিউমে, যে ক্যারিকুলামে, যে সিলেবাসে এই কোর্স আমরা ডিজাইন করেছি অ্যাট আওয়ার ইনস্টিটিউট একাডেমিক ফিটনেস স্টুডিও অ্যান্ড মাইন্ড মেন্টর ইনস্টিটিউট, সে কোর্স পশ্চিমবঙ্গে এর আগে কোথাও অর্গানাইজ হয়নি। আই ফিল গ্ল্যাড টু ইনফর্ম ইউ, প্রফেসর অ্যাড্রিয়ান কেনেডি, আজকে আমার খুব মনে পড়ছে ওনার কথা। উনি এখন দুবাইতে আছেন বলে আমি জানি, বা কুয়েতে আছেন বলে আমি জানি। উনি ছিলেন আমার অ্যাপেল হসপিটালের হসপিটালস এডুকেশন রিসার্চ ফাউন্ডেশনের কোর্স ডিরেক্টর। এর আগে উনি ছিলেন টাটা স্টিলের একজন হেলথ অফিসার এবং কোর্স ডিরেক্টর, এবং অত্যন্ত মানে একজন সুদক্ষ মানুষ, ওয়েলনেস ম্যানেজমেন্টের ভারতবর্ষের পথিকৃৎ বলা যায়, প্রফেসর ডক্টর অ্যাড্রিয়ান কেনেডি। আজকে তাকে কৃতজ্ঞতা জানাই। স্যারের সঙ্গে বহুদিন যোগাযোগ হয়ে ওঠেনি। যাই হোক, চলুন আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। আমরা আলোচনায় প্রবেশের মধ্যে সবার প্রথম যে জিনিসটা আসছে, দ্যাট ইজ মাইন্ড বডি কানেকশন। ওয়েলনেস, ভালো থাকা, সোজা কথায় ওয়েলনেস মানে ভালো থাকা। কিন্তু ভালো থাকাটা আপনি চাইলেই ভালো থাকা যায়, ব্যাপারটা এমন নয়। তার কতগুলো আবশ্যিক শর্ত আছে। এবং মজার ব্যাপার হলো, ওয়েলনেস, এই যে আবশ্যিক শর্তাবলীগুলো রয়েছে, সেগুলো বেশিরভাগটাই আপনার নিজের হাতে রয়েছে। ইউ আর দ্য প্রাইম মোভার, ইউ আর দ্য প্রাইম মোভার অফ ইউর মাইন্ড বডি পিস অ্যান্ড মাইন্ড বডি হেলথ অ্যান্ড ইউর লাইফ। সাইকোলজিক্যাল ইনসাইট কি এর? মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং significantly affect physical health. Chronic stress, anxiety, and unresolved trauma can lead to or worsen conditions like hypertension, diabetes, and heart disease. হসপিটাল অ্যাডমিশনের 80% কারণ হিসাবে স্ট্রেসকে চিহ্নিত করা হয়। এমনকি কেউ যদি স্ট্রোক নিয়ে ভর্তি হয়, ইনভেস্টিগেটিভ স্টাডিতে দেখা যায় তিনি লাস্ট 7 দিন ধরে অত্যন্ত স্ট্রেসফুল কন্ডিশনের মধ্য দিয়ে, জেনে অথবা না জেনে, ওনার বাড়ির লোক জানতো অথবা জানতো না, উনি যখনই স্ট্রেসফুল কন্ডিশনে মানুষ থাকে, তখনই সে তার ওষুধ খেতে ভুলে যায়, সে উল্টোপাল্টা চিন্তা করতে থাকে, চিন্তার চাপে জর্জরিত হয়ে পড়ে, লাইফ সাইকেল বিগড়ে যায়, ঘুমের ব্যাঘাত ঘটে, বিশ্রাম পায় না ব্রেন এবং মন, এবং রিপেয়ার প্রসেস যা কিনা ঘুমের মধ্যে সংঘটিত হয়, নন রেম স্লিপের মধ্যে, নন রেম স্লিপের মধ্যে, নন রেম স্লিপের মধ্যে মাংসপেশির রিপেয়ার প্রক্রিয়া সংঘটিত হয়, সেই কাজগুলো সব বিগড়ে যায় এবং ডাইজেস্টিভ সিস্টেমের উপরে প্রচন্ড ভাবে প্রভাব বিস্তার হয়। How coaching practices like mindfulness, cognitive reframing, and goal setting reduce stress and improve physical health outcomes, আমরা সেই আলোচনায় এর মধ্যে করব। অর্থাৎ কি করব, আমরা কি করে আমাদের কগনিটিভ জানা বোঝার কি আমরা কিভাবে রিফ্রেমিং করব, কিভাবে আমরা সমস্ত কিছুকে মাইন্ডফুলি করবার মতো অবস্থায় নিজেদেরকে নিয়ে যাব, মাইন্ডফুলনেস প্র্যাকটিস কি করে করব, এবং কি করে আমরা আমাদের গোল নির্দিষ্ট করব, জীবনের গোল, স্বাস্থ্যের গোল, ওয়েলনেসের গোল। সো এগুলো আমরা আজকে ব্যাখ্যা করব। সবার প্রথম শুরু করা যাক, হাউ এক্সারসাইজ ইমপ্রুভস ইমোশনাল রেগুলেশন। আমি তো মনে করি যে এক্সারসাইজের ফলে মাংসপেশি গঠন আপনাকে কতটা বাহুবলী দেখতে লাগছে, তার থেকেও এক্সারসাইজের সব থেকে বড় এফেক্ট
যা কিনা ফার্স্ট 20 মিনিটস এর মধ্যে আপনি অনুভব করতে শুরু করেন। এক্সারসাইজ ইনক্রিজেস লেভেল অফ ডোপামাইন অ্যান্ড এন্ডোরফিনস ইন দ্য ব্রেন। তার ফলে কি ঘটে? রিডিউসেস কর্টিসল অ্যান্ড অ্যাড্রিনালাইন levels in the brain which are associated with stress. তার ফলে কি ঘটে? Mood is improved and anxiety decreases because endorphins are natural mood lifters. তার ফলে কি ঘটে? The combination result in the brain being primed for optimal self-regulation. আপনি যখনই মানসিকভাবে শান্ত সমাহিত বোধ করেন, তখনই আপনি অনেক বেশি রেগুলেশন করতে পারেন, আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। Calmness is the prime condition of your mental optimal self regulation. You have to know how to control your emotion. এই পদ্ধতিতে প্রথম শর্ত হলো কামনেস ডেভেলপ করা, এবং এই পদ্ধতি যখন আপনি অ্যাপ্লাই করেন, আস্তে আস্তে আপনি টাইম ম্যানেজমেন্ট বুঝতে থাকেন, আস্তে আস্তে আপনার পার্সোনালিটি ডেভেলপ হয়, আস্তে আস্তে আপনি পাবলিক স্পিকিং ক্যাপাসিটি গ্রো করেন, আস্তে আস্তে আপনার মাইন্ড ট্রেনিং হতে থাকে, আপনার গোল সেটিং হতে থাকে, আর তার আলটিমেট রেজাল্ট হিসেবে আপনি সাকসেস স্টোরি রচনা করেন। ইউ বিকাম এ সাকসেসফুল পার্সন। তা আপনি একজন সাকসেসফুল পার্সন হিসাবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ওয়েলনেস ম্যানেজমেন্টের পদ্ধতিগুলোকে অ্যাডপ্ট এবং গ্রহণ করতে হবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, চলুন আমরা পরবর্তী আলোচনার গভীরে প্রবেশ করি। কিছুক্ষণ আগে কোর্স সম্পর্কে বলেছি। এই সংকটময় সময়ে জীবনের ধরন পরিবর্তন, সুস্থ দিনের আহ্বান, এই কোর্স। এই কোর্স হলো, আপনি রোগাক্রান্ত হবেন, আপনার সমস্ত ধন সম্পত্তি বেরিয়ে যাবে আপনার এই রোগের পেছনে। হাইপার টেনশন হোক, ব্লাড, আপনার ডায়াবেটিস হোক, বা অন্য আরো কঠিন কোনো সমস্যা হোক, বা লাইফস্টাইল ডিজিজ হোক। বিশেষ করে লাইফস্টাইল ডিজিজ আজকে একটা র্যাম্পান্ট অবস্থায় পৌঁছেছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা এই কোর্স অর্গানাইজ করছি। এই কোর্সের মূল বিষয়বস্তু সার্টিফিকেট ইন ওয়েলনেস ম্যানেজমেন্ট, এবং এর আগে আমরা বলেছি এক্সারসাইজ রয়েছে, স্ট্রেস ম্যানেজমেন্ট রয়েছে, নিউট্রিশন রয়েছে, ফেস টু ফেস কাউন্সেলিং রয়েছে, এবং পুরো বিষয়টা একটা মনস্তাত্ত্বিক ধারণার উপর একটা সাইকোলজিক্যাল মডেল হিসাবে আমি এটাকে উপস্থিত করছি। And I feel glad to inform you, I am very glad to inform you, যখন আমি কোর্সটা করেছিলাম আজ থেকে 20 বছর আগে, প্রথম যখন আমি এর উপরে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করি, তখনও কোর্সটা আমাদের কাছে এইভাবে ডেলিভারি করা হয়নি, এতটা মনস্তাত্ত্বিক মডেলে ডেলিভারি করা হয়নি, সূক্ষ্মতা এতটা ছিল না কোর্সটার মধ্যে। কিন্তু পরবর্তীকালে 20 বছর ধরে চর্চা করতে 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 আমি বুঝতে পেরেছি, আলটিমেটলি একটা মানুষ যদি মানসিকভাবে না বোঝে যে হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু, প্রো অ্যান্ড কনস যদি সে না বোঝে ভালো করে, তাহলে সে কোনো রকম ভাবেই সঠিক এক্সারসাইজের মধ্যে নিজেকে প্রবেশ করাতে পারবে না এবং সফল হবে না। সে নিউট্রিশন একবার শুরু করবে, আবার ভুলে যাবে, তার ট্রেস বারবার ফিরে ফিরে আসবে, এবং সে বিভ্রান্তি, নেশাগ্রস্ততা, ব্যাড হ্যাবিটস এর প্রকোপ থেকে বেরোতে পারবে না। শুধু রোগের চিকিৎসা নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্য চর্চায় আমি আমার 35 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স আপনার সঙ্গে শেয়ার করব এই কোর্সের মধ্য দিয়ে, এবং এই কাজ আপনি 100% জব স্যাটিসফ্যাকশনের সঙ্গে করতে সক্ষম হবেন মাত্র 1 মাস সময়ের মধ্যে। চলুন কিভাবে সম্ভব হবে দেখা যাক। তার আগেই আপনাদের একটি উপহারের কথা বলবো। আমার একটি বই প্রকাশিত হয়েছে, এভি বুক মানে অডিও ভিজুয়াল বুক। এতে ভিডিও আকারে পাওয়ার পয়েন্ট স্লাইডের মতো প্রেজেন্টেশন করে মাইন্ড সেট মাস্টারি, পাওয়ার মাইন্ডসেট মাস্টারি টেকনিক আমি প্রদর্শিত করেছি, যে কিভাবে আপনি আপনার মাইন্ড পাওয়ার ডেভেলপ করতে পারেন এবং কিভাবে আপনি সেলফ রেগুলেট করতে পারেন, যার মাধ্যমে আপনি আরো ভালোভাবে আপনার মনের নিয়ন্ত্রণ পেতে পারেন। অবশ্যই এই বই কাউন্সেলিং এর সমার্থক নয়, এটা একদম সুস্থ সবল ভাবে জীবন কাটাচ্ছেন
এরকম মানুষদের জন্য, নলেজের জন্য। অবশ্যই আপনি এখান থেকে যে নলেজ পাবেন, সেই নলেজ আপনি যদি ব্যবহার করতে পারেন, উপকার পাবেন। কিন্তু অসুস্থতার ক্ষেত্রে বা যেখানে আপনার সাহায্যের দরকার, সেখানে এই বই থেকেই আপনি সমস্ত কিছু পাবেন না। বইটি পড়তে আপনার 2 ঘন্টা সময় লাগবে। ধীরে, ধীরে পড়বেন, আপনার টাইম মতো পড়বেন। মাত্র 12 টা লেসন আছে। এই 12 টা লেসন শেষ করবেন, আপনি বই পেয়ে যাবেন। বই পাওয়ার ফর্মুলা বলে দিয়েছি কি করতে হবে। খুব সিম্পল ফর্মুলা। নাম্বার রাখুন, নাম্বার রেখে কমিউনিকেট করুন। যেরকম ভাবে কমিউনিকেট করতে বলেছি, খুশি হব যদি মাইন্ডসেট লিখে পাঠান। মাইন্ডসেট লিখে পাঠাবেন, আপনাকে বই পাঠিয়ে দেওয়া হবে। চলুন আরো গভীরতর আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। আমরা একটা স্টেপ বাই স্টেপ আলোচনার মধ্যে আজকে আছি। বিহেভিয়ার চেঞ্জ অ্যান্ড হ্যাবিট ফরমেশন। যে কোনো জিনিসকে যদি আপনি, যে কোনো বিষয়, আপনি পড়াশোনা থেকে শুরু করে আপনি খেলাধুলা বলুন, আপনি ফিল্ম ডাইরেক্টরি বলুন, আপনি যাবতীয় জীবনের ঘটনা বলুন, বিহেভিয়ার চেঞ্জ এবং হ্যাবিট ফরমেশন ছাড়া আপনি সেখানে সাকসেসফুল হতে পারবেন না। আপনি যেমন আপনি তেমন, কথাটা বলতে খুব ভালো লাগে, আমাকে আমার মতো থাকতে দাও গানটা শুনতে খুব ভালো লাগে, কিন্তু সেটাকে নিয়ে সারা জগতে প্রতিষ্ঠিত হওয়া অত্যন্ত কঠিন হয়ে যায়। হ্যাবিট ফরমেশন, হ্যাবিট ফরমেশন করতে গেলে আমরা জেনারেলি দেখেছি psychological insight here. Coaching uses principles from behavioral psychology, for example, reinforcement, habit loops, motivation theory, to help clients adapt healthier behaviors. অর্থাৎ স্বাস্থ্যকর বিহেভিয়ার গুলোকে অ্যাডপ্ট করবার জন্য তাকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তার উপরে প্রয়োগ করে আমরা তাকে উৎসাহিত করে তোলার চেষ্টা করি। The impact of consistent health behaviors, diet, exercise, sleep, etc., on reducing doctor visits and medication needs. এটা প্রমাণিত হয়ে দেখা গেছে। যদি কেউ এই বিহেভিয়ার চেঞ্জ করতে পারে, তাদের ডায়েট, এক্সারসাইজ এবং স্লিপ, এই তিনখানা বিষয়ের উপর যদি সে ফোকাস করে তার জীবনকে উন্নত করতে পারে, তার লাইফস্টাইলকে মডার্ন অন্যরকম করতে পারে, পজিটিভ করতে পারে, তাহলে ডক্টর ভিজিট এবং মেডিকেশন কস্ট, অর্থাৎ ওষুধ কেনার পরিমাণ তার অনেক অনেক কমে যায়। My dear friends, one important point you must note here. কখনোই ওয়েলনেস ম্যানেজমেন্ট একজন মেডিকেল প্র্যাকটিশনারের বিকল্প নয়। একদম ভালোভাবে ব্যাপারটাকে আপনাকে অনুভব করতে হবে। যখন মেডিকেল এমার্জেন্সি, তখন আপনাকে অবশ্যই একজন মেডিকেল এমার্জেন্সি মানুষের কাছ থেকেই সহযোগিতা নিতে হবে। যেমন স্ট্রোক, একটা মেডিকেল ইমার্জেন্সি। প্রথম 4 ঘন্টা স্ট্রোকের অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন হার্ট অ্যাটাক, প্রথম 4 মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইরকম অনেক বিষয় রয়েছে যেগুলোতে আপনি কোনোভাবেই কোনো ওয়েলনেস কনসালট্যান্টের পরামর্শ অনুসারে সেই এমার্জেন্সিকে সামলাবার চেষ্টা করবেন না। বরং সেখানে আপনার প্রচুর অন্যান্য কিছু স্কিল, সিপিআর ইত্যাদি স্কিল আপনার জেনে রাখা দরকার। সঠিক জায়গা থেকে সঠিক ট্রেনিং আপনার নিয়ে রাখা দরকার। এবং অবশ্যই আমি এই কনসেপ্টটাতে একদম দারুণভাবে বিশ্বাস করি। খুব ভালো লাগে আমার এই কনসেপ্টটা। আজকে এই কনসেপ্টটা প্রায় দ্রবীভূত, মানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্যাট ইজ হাউস ফিজিশিয়ান, বা আমরা বলতাম আমাদের ফ্যামিলি ডক্টর, আমাদের ফ্যামিলি ডক্টর, আমাদের ফ্যামিলিতে উনি ডক্টর। এরকম একটা মানুষ একজন ডক্টরের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, তাহলে দেখবেন অনেক এমার্জেন্সি, অনেক ছোটখাটো পরামর্শের মাধ্যমে আপনি সলভ করতে পারবেন। এই র‍্যাপো বিল্ডিং আজকে খুব গুরুত্বপূর্ণ। এটা আপনাদের আমি সাজেশন দিলাম। এবং আজকের আলোচনা কখনোই আপনাদেরকে কোনো চিকিৎসক বানানোর প্রক্রিয়া নয়। এটাও খুব ভালো করে আপনাদের বুঝতে হবে। কোনো হ্যাবিটকে ফরমেশন করতে গেলে 14 থেকে 21 দিন সময় লাগে মিনিমাম। 14 থেকে 21 দিন যদি আপনি রোজ সকালবেলা হাঁটতে শুরু করেন, তাহলে দেখা যাবে আপনার সেই হাঁটা হ্যাবিটটা প্রায় পার্মানেন্ট হ্যাবিটে পরিণত হয়। কিন্তু সেটাকে 2 মাস পর্যন্ত করে যেতে গেলে, এভারেজ যেতে পারলে, অর্থাৎ 4 সপ্তাহ করে যেতে পারলে, এটা সবথেকে বেটার আপনার হ্যাবিট ফরমেশন এ দাঁড়িয়ে যায়। কিন্তু পার্মানেন্ট হয়ে যায়, তারপরে আর ফিরে আসার কোনো রাস্তা থাকে না যদি আপনি এটাকে 8 মাস প্র্যাকটিস করতে পারেন।
ম্যাক্সিমাম 8 মাসের মধ্যেই কোনো বিহেভিয়ার চেঞ্জ বা হ্যাবিট ফরমেশন হয়ে যায়। এখানে একটু বলবো, আমি কেন বলবো, মানে দীর্ঘদিন ইস্টার্ন রেল ফুটবল টিমের কাজ করেছি, সারদান সমিতি ফুটবল টিমের কাজ করেছি, ভবানীপুর ক্রিকেট টিমের কাজ করেছি, আরো অনেক এখানে সেখানে অনেক অনেক ক্লাব, ছোট বড় মেজো ক্লাব, বড় বড় মানুষের সঙ্গে কাজ করেছি। তো একটা জিনিস দেখেছি যে কলকাতা ময়দানে একটা জঘন্য বিশ্রী বিষয় রয়েছে, যে 15 দিন টিম দিয়ে দেওয়া হয় ট্রেনারকে, কোচকে। 15 দিনে সে টিমটা, 15 দিনও দেওয়া হয় না, মানে 7 দিন 10 দিন বলে তাকে টিম রেডি করে তাকে সিএফএল খেলাতে হবে, ক্যালকাটা ফুটবল লিগ, 100 বছরের পুরনো লিগ, তাকে খেলাতে হবে। ভালো কথা, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, আরে হ্যাবিট বা নিউরোলজিক্যাল অ্যাডাপ্টেশন হতে 2 মাস সময় লাগে, 2 মাস সময় লাগে। একজন কোচ যদি আধুনিক কোচ হন, উনি নিজস্ব চিন্তা ভাবনা, আমি দেখেছি যেমন করিম বেঞ্চারিপাকে দেখেছি, তেমন ট্রেভর ট্রেভর মর্গানকে দেখেছি। এদের মতো যারা কোচ, তারা তাদের নিজস্ব অনেক নতুন আইডিয়া থাকে, এবং কলকাতা ময়দানেও খুব ভালো ভালো এরকম কয়েকজন কোচ আছে। আই মাস্ট রিমেম্বার দ্য নেম অফ দেম। যেমন ধরুন, আমি ব্যক্তিগতভাবে দেখি, যাদের দেখিনি তাদের আমি বলতে পারবো। যেমন আমি দেখি রঞ্জন চৌধুরীকে দেখেছি। রঞ্জন চৌধুরী ট্রেভর মর্গানের সঙ্গে ইস্ট বেঙ্গলের সহকারী কোচ ছিলেন। আমি তাকে সাধারণ সমিতিতে টিমে দেখেছি। এরকম আরো আরো অনেককে দেখেছি, জঘন্য কোচিং দেখেছি, ভয়ঙ্কর কোচিং দেখেছি, তীর মেরে গোলের দিকে রাখা কোচ দেখেছি, অদ্ভুত অদ্ভুত ধারণার কোচ দেখেছি। তো যাই হোক, হোয়াট এভার, এই সমস্ত বিষয়ে দেখার ফলে আমার কোথাও যেন মনে হয়েছে একদম বিজ্ঞানের মানে তুষ্টি করে দেওয়া হয়েছে এই কলকাতা ময়দানে। এই ব্যাপারে কিন্তু আমাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। নতুন প্রজন্মের কর্মকর্তাদের কাছে বিনীত আবেদন, আসুন না, বিজ্ঞানের আলোকে আমরা আলোকিত হই। দাদা বাবা, শ্রদ্ধেয় মানুষেরা, আপনার যে কাজটা করে গেছে, আপনি আসুন না, সেই কাজটাকে আরো নতুন আলোকে আলোকিত করুন। আলোর তো অভাব নেই, চন্দ্রনগর তো আমাদের রাজ্যেই অবস্থিত। আসুন না, নতুন আলোটা নেওয়ার চেষ্টা করুন না। তো আমি মনে করি এ ব্যাপারে আপনারা ভাববেন এবং নতুন দিশার সন্ধান দেবেন। চলুন আমার মূল আলোচনার মধ্যে চলে আসা যাক। ওয়েলনেস ম্যানেজমেন্ট আমাদের আলোচনা। ওয়েলনেস ম্যানেজমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলফ এফিকাসি অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। একটা মানুষকে আপনি ক্ষমতা দেবেন, এম্পাওয়ারমেন্ট, ক্ষমতা দেবেন মানে তাকে ক্ষমতা লোভী বানাবেন না, তাকে ক্ষমতা দেবেন নিজেকে পরিবর্তন করবার, সেলফ এফিকাসি। অ্যাকর্ডিং টু Bandura, Bandura's theories, relief is one's ability to influence events. Belief, belief কাকে বলে? Belief is one's ability to influence events. Self-efficacy is key to personal change and resilience. অর্থাৎ আপনার মধ্যে বিশ্বাস তৈরি করে দেওয়া, আমি কনফিডেন্স বলছি না, বিশ্বাস, আপনার মধ্যে বিশ্বাস তৈরি করে দেওয়া যে আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন। তারপরে আসবে পরিবর্তন। পরিবর্তনের পরে যখন আপনি অ্যাক্টিভ হবেন, অ্যাক্টিভ হওয়ার পরে যে ফিজিক্যাল, মেন্টাল, সোশিওলজিক্যাল চেঞ্জেস গুলো আপনার মধ্যে আসবে, তার থেকে তৈরি হবে আপনার কনফিডেন্স। এই যে আগে কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স, কনফিডেন্সের অভাব বলে উদ্ভট চিৎকার করে লাভ নেই। এটা একটা কমন শব্দ, আপনারা সবাই যথেচ্ছ ব্যবহার করে করে কনফিডেন্স শব্দটাকে ভোতা করে ফেলেছেন। দি ওয়ার্ড ইজ বিলিভ। ইউজ দ্য ওয়ার্ড বিলিভ। আপনার বিলিভ সিস্টেমটাকে নিয়ে কাজ করি আমরা, সেই বিলিভ সিস্টেমটাকে আমরা ডেভেলপ করি, তার মধ্যে পজিটিভিটি পুরি, এবং শীতকালের সুন্দর পুলি পিঠের মতো বিলিভ সিস্টেম স্ট্রং হয়ে এক সুস্বাদু পিঠে তৈরি হয়। এবং সেই পিঠে যখন আপনি আরাম খেজুরের গুড় দিয়ে খান, তখন আপনার কনফিডেন্স বৃদ্ধি প্রাপ্ত হয়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কনফিডেন্সকে খেজুরের পিঠে বলছি না, আমি বলতে চাইছি টোটাল প্রক্রিয়াটাকে গ্রহণ করতে হবে। আপনি শুধু পিঠের দেখে পুলকিত হয়ে গেলেই আপনার সমস্ত সমাধান হবে না। বান্ডুরাস থিওরিটাকে যদি আপনাকে পর্যবসিত করতে হয় কাজে, তাহলে টোটাল প্রসেসটাকে আপনাকে গ্রহণ করতে হবে। দিস প্রসেস ইজ সেলফ এফিকাসিয়াস। How coaching builds confidence is in clients to take
ওনারশিপ অফ দ্যার হেলথ ডিসিশনস, তারা নিজেরাই নিজেদের ডিসিশন গ্রহণ করে, লিডিং টু রিডিউস ডিপেন্ডেন্সি অন মেডিকেল ইন্টারভেনশনস। তার মানে এই নয় আমার ডায়াবেটিস হয়েছে আমি ওষুধ ছেড়ে দিয়ে শুধুমাত্র হেঁটেই আমার প্রবলেম সলভ করে ফেলবো, বা কোনো গুরুদেব, সরি টু সে, এই গুরুদেবদের সম্পর্কে একটু ভাবনা চিন্তার দরকার আছে প্রত্যেকের। এই গুরুদেব বলে দিয়েছেন না কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, তুমি এক কাজ করো, তুমি প্রতিদিন ধ্যান করো তোমার হয়ে যাবে। তা কি, আমার বক্তব্য হচ্ছে গিয়ে বুঝতে হবে কোথায় হবে আর কোথায় হবে না। ডায়াবেটিসের যে দুটো প্রকারভেদ আছে, সেই প্রকারভেদ গুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। এনে এমডিডিএম আর আরেকটা যে বিকল্প তার সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাদের পরিষ্কারভাবে বুঝতে হবে যে কোথায় হবে আর কোথায় হবে না। আর যদি আপনি হবে না কে হবের জায়গায় ভুল পদ্ধতিতে যান, তাহলে ইউ উইল কল দ্যাট most important relationship in your life is the one with yourself. আপনি কি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজের সঙ্গে আপনার কি রিলেশন রয়েছে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন? ইট ক্যান বি লাভিং, কেয়ারিং এন্ড ফান। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার অনেক অ্যাক্টিভিটি করতে পারেন। ওহ, and by the way, this will also improve your relationship with others massively. ম্যাসিভলি চেঞ্জ আনতে পারে আপনার। এই জন্য দেখবেন যারা আর্টিস্ট হয় তারা আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে করতে তারা অন্যদের সঙ্গে যখন কথা বলে ওদের কি সুন্দর এক্সপ্রেশন তৈরি হয়। সো আমরা সেলফ এফিক্যাসি এবং এম্পাওয়ারমেন্ট প্রসেস সম্পর্কে জানলাম। তাহলে দেখুন আমরা একটা সাইকোলজিক্যাল বেসের উপর দিয়ে ওয়েলনেস ম্যানেজমেন্টকে অ্যাডপ্ট করবার কথা বলছি। অর্থাৎ কোন একটা প্রোডাক্ট আপনাকে খাইয়ে দেওয়া হলো আর আপনার প্রবলেম সব সলভ হয়ে যাবে, এটা বেচে দেওয়া এই ব্যাপারটা নয়। আপনার মধ্যে জাগরিত হওয়া দরকার যে আমি কেন পরিবর্তনটা আনবো, এবং সেই পরিবর্তনের ফলে আপনি কিভাবে আপনার কনফিডেন্স, আপনার সেলফ বিলিভ, এই সিস্টেমগুলোকে আপনি স্ট্রং করবেন, সেই প্রসেসের দিকেই আমরা যাব। কগনিটিভ বিহেভিয়ারাল কোচিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সাইকোলজির একটা অত্যন্ত বড় স্তম্ভ বলা যেতে পারে। এবং আজকে আহ, বিভিন্ন কোচিং সিস্টেম ডেভেলপ করেছে, একাডেমিক কোচিং, লাইফ স্কিল কোচিং, এসিএল কোচিং, সোশ্যাল আর ইমোশনাল লার্নিং কোচিং এবং সফট স্কিল কোচিং। এই সমস্ত জায়গাতেই কিন্তু আসল ব্যাপারটা বুঝতে পারা বা বোঝাতে পারা বা বোঝানোর জন্য উপযুক্ত পরিবেশ রচনা করা। আপনি যা কিছু দেখবেন আপনি সেখান থেকে শিখে নিতে পারবেন এমন কোনো নিশ্চয়তা নাই, কিন্তু আপনাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে আপনি শেখেন? আপনি চোখের সাহায্যে শেখেন, না কানের সাহায্যে শেখেন, নাকি স্পর্শের সাহায্যে শেখেন? আপনি অন্ধকারে ভালো শেখেন, না আপনি আলোর মধ্যে ভালো শেখেন? আপনি ভিড়ের মধ্যে ভালো শেখেন, নাকি একান্তে ভালো শেখেন? আপনি কিভাবে শেখেন? আপনি পুরুষের দ্বারা বেশি প্রভাবিত হন, না আপনি মহিলাদের দ্বারা বেশি প্রভাবিত হন? আপনি প্রকৃতির মাঝে ভালো থাকেন, নাকি বদ্ধ ঘরে ভালো থাকেন? এই সমস্ত বিষয়, অনেক বিষয়, সাইকোলজিক্যাল ইনসাইট কি পাচ্ছি? অ্যাডাপ্টেড ফ্রম সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি। দিস কোচিং অ্যাপ্রোচ হেল্পস clients identify and shift limiting beliefs and cognitive distortions that affect well-being. অর্থাৎ আমি ভালো হতে পারি, ভালো থাকতে পারি, এই জায়গায় আমাদের কতগুলো ডিস্টর্টেড থট, আমাদেরকে কিছু নেগেটিভ থট আমাদেরকে বাধা সৃষ্টি করে। আমরা উল্টো ভাবতে শুরু করি, উল্টো পথে যেতে শুরু করি। আমরা ভাবতে শুরু করি এই কাজটা আমাদের জন্য নয়। আমরা ভাবতে শুরু করি এই কাজটা আমার জন্য নয়। যে লোকটা ক্রিকেট খেলছে, সে ক্রিকেট খেলতে খেলতে ভাবছে যে আমি শুধু ক্রিকেটই খেলবো আর কিচ্ছু করবো না, আমি একদম বোঝার চেষ্টা করবো না ফিটনেস কি, আমার দরকার নেই, আমি রোজ খালি খালি ব্যাটিং প্র্যাকটিস করে যাবো, আমার কোনো সাইকোলজিক্যাল ব্যাপার দরকার নেই। এই যে বোঝা না বোঝা, এই যে ডিস্টরশন থট করতে করতে যখন সে একটা কঠিন প্রতিপক্ষের সামনে পড়লো, সে কনসিডার করে নিল যে প্রতিপক্ষকে হারানো যাবে না। কেউ ইস্টবেঙ্গল ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিততে পারেনি, কেউ মোহনবাগানের ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে জিততে পারেনি। এই যে ডিস্টর্টেড থট,
একে চেঞ্জ করবার যে প্রক্রিয়া কে বলা হয় সিবিটি। এই পদ্ধতি আমরা বিভিন্ন স্টেজ ওয়াইজ সাক্রোটিক কোশ্চেনিং, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট, নাম্বার 1 আইডেন্টিফাইং কগনিটিভ ডিস্টরশনস, তারপরে তার বিহেভিয়ারাল এক্সপেরিমেন্টস, স্কিল অ্যাকুইজিশন এন্ড প্র্যাকটিস, হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টস, সার্কোটিক কোশ্চেনিং, বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধীরে 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 আমরা তাকে আবার নতুন এক আলোকোজ্জ্বল জীবনের দিকে নিয়ে যাই। কগনিটিভ বিহেভিয়ার থেরাপির এটাই আধার, এবং সেটা আমাদের এই ওয়েলনেস ম্যানেজমেন্ট বা সুস্থ থাকার যে প্রক্রিয়া, আপনার যে প্রক্রিয়া, তার মধ্যে আপনার জীবনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ উপাদান। আসুন এই বিদ্যা গ্রহণ করুন এবং জীবনে অ্যাপ্লাই করুন। প্রিভেন্টিভ হেলথ থ্রু ইমোশনাল রেগুলেশন। হ্যাঁ, ইমোশনাল রেগুলেশন করতে পারলেই কিন্তু আমাদের প্রিভেন্টিভ হেলথের অনেকটা অ্যাচিভ হয়ে যায়। একটু দেখা যাক কিরকম ব্যাপার। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি আপনাদের সামনে। কি, স্টুডেন্টদের উপরে একটা পরীক্ষা করে দক্ষিণ ভারতে দেখা গেছে যে ভেরি সেন্সিটিভ স্টুডেন্টরা প্রচুর সেন্সিটিভ হয়ে রয়েছে, সেন্সিটিভ ফিল করছে 15%। লুকিং ফর অ্যান আইডেন্টিটি, মানে তারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। আমার আইডেন্টিটি কি, আমি কি হতে পারবো, আমি কে, এই আইডেন্টিটি ক্রাইসিস ভুগছে 23%। এবং এটা সব থেকে বড় গন্ডগোল। কি হতে চাই, কি করতে চাই, তার ক্রাইসিসে ভুগছে, এখন তার ক্রাইসিসে ভুগছে বেশিরভাগ লোক। গ্যালারিটা খুলে ফেলে। তার ক্রাইসিসে ভুগছে বেশিরভাগ লোক, বা ছবি খুলে ফেলে। তো তার ক্রাইসিসে ভুগছে বেশিরভাগ লোক এবং বেশিরভাগ স্টুডেন্ট। তারপরে আসছে ফিলিং আনসার্টেন 12%, তারপরে আসছে কনফ্লিক্টস ইন থট 16%, পির প্রেশার, অর্থাৎ বন্ধু বান্ধবের দ্বারা দারুণ ভাবে প্রভাবিত হয়ে জীবনকে কিছুতেই আর ভালো দিকে নিতে পারছে না, বা জীবন বন্ধু বান্ধবের দ্বারাই প্রভাবিত হচ্ছে, কোনো টিচার তাকে বোঝাতে পারছে না, বাবা মা বোঝাতে পারছে না। এই জায়গায় দাঁড়িয়ে সে প্রায় 17% স্টুডেন্টের মধ্যে এই পির প্রেশার প্রচন্ড রকমের প্রত্যক্ষ করা যাচ্ছে। আর মুড সুইং 16%-এর ক্ষেত্রে। তো এই যে জায়গাটা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিটি ক্রাইসিসে ভোগা, এর সঙ্গে রিলেটেড আজকের একটা খবর। আজকের আনন্দবাজার পত্রিকায় একটি খবর প্রকাশিত হয়েছে, যা আপনাদের পড়ে শোনানো এবং বোঝানো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছি। আপনারা অনেকেই জানেন যে লিঙ্কডইন বলে একটি সমাজ মাধ্যম আছে। লিঙ্কডইনের একটা বলে একটি সমাজ মাধ্যম আছে, একটা সোশ্যাল মিডিয়া রয়েছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূলত ভাবে চাকরি প্রার্থীরাই সেখানে থাকে এবং প্রফেশনালরা সেখানে থাকে, এবং প্রচুর বড় বড় কোম্পানি তাদের পেজ আছে ওখানে, এবং দুর্দান্ত উন্নত মানের সুস্থ আলোচনার জায়গা। ওটা ফেসবুকের মতো নয় যে সেখানে সমস্ত কিছু প্রকাশ করে ফেলছে, সমস্ত কিছু, মানে ওখানে বিরিয়ানির প্লেটের ছবি দেওয়া হয় না, সরি টু সে। তা সেখানে তারা দেখেইছে যে চাকরি প্রার্থীদের এখন নতুন ভূমিকায় কাজ করতে তৈরি, কিন্তু তাদের যোগ্যতা কোন শিল্পক্ষেত্র বা কোন পদের জন্য যথাযথ সে ব্যাপারে তাদের অধিকাংশ নিশ্চিত নন। এমনই প্রবণতা স্পষ্ট হয়েছে পেশাদারি সমাজ মাধ্যম লিঙ্কডইনের এক সমীক্ষায়। গত 25শে এপ্রিল থেকে 6ই মে এর মধ্যে ভারতে 17 থেকে 78 বছর বয়সী 1001 জনের চাকরি করছেন এবং করছেন না, এই দুই সাক্ষাৎকারের ভিত্তিতে সমীক্ষা রিপোর্টটি তৈরি করেছিল লিঙ্কডইন। সেখানে 67%, অর্থাৎ 2/3 জানিয়েছে তারা নতুন দায়িত্ব কাঁধে নিতে তৈরি, কিন্তু তারা জানে না যে কোন দায়িত্ব তাদের পক্ষে উপযুক্ত হতে পারে। বা সে নিজেকে প্রথম থেকে তৈরি করছে না, সে চাকরি পাওয়া পর্যন্ত অপেক্ষা করছে। চাকরি পাওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে যখন সে চাকরি করতে যাচ্ছে, সেখানে কিন্তু চাকরি দাতা সে কিন্তু ভাবছে এই ছেলেটা কোন কাজের জন্য, এই মেয়েটা কোন কাজের জন্য উপযুক্ত। সেটা সে যখন অ্যাসেসমেন্ট করছে, সেখানে দেখা যাচ্ছে এই যে ক্যান্ডিডেট সে কোনো সহযোগিতা করতে পারছে না, তো ফেল করে যাচ্ছে। তার ফলে সে কাজের অনুপযুক্ত হয়ে উঠছে। এই চিত্র কিন্তু একটা ভয়ানক চিত্র। অর্থাৎ আমাদের যে এডুকেশন সিস্টেম, সেই এডুকেশন সিস্টেমে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মার্কসের পেছনে দৌড়ানো আমাদের ভয়ঙ্কর রকম ভাবে ডিসরেগুলেশন থেকে নিয়ে যাচ্ছে,
ইমোশনাল ডিসরেগুলেশনের দিকে নিয়ে যাচ্ছে। প্রচুর প্রেসার, মার্কস চাই, মার্কস চাই। মার্কসের পেছনে দৌড়ানো কন্ট্রিবিউটস টু ইমিউন সাপ্রেশন। আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। স্টাডিতে দেখা গেছে যে রুমাটয়েড আর্থারাইটিস একটা সেরো নেগেটিভ, একটা সেরো পজিটিভ। সেরোনেগেটিভ মানে আরএ ফ্যাক্টর সিরামে পজিটিভ বেরিয়েছে রুমাটয়েড আর্থারাইটিস, আর একটা হচ্ছে রুমাটয়েড আর্থারাইটিস সিরামে নেগেটিভ বেরিয়েছে। কিন্তু তার মানে এটা রুমাটয়েড আর্থারাইটিস নয়, তা নয়। According to the American College of Rheumatology, there are 7 points inclusion exclusion criteria to diagnose রুমাটয়েড আর্থারাইটিস। তার মধ্যে অন্যতম একটা পয়েন্ট হলো সেরো পজিটিভ অর সেরো নেগেটিভ। সেরো পজিটিভ হলেই যে রুমাটয়েড আর্থারাইটিস হবে এর কোনো মানে নেই, সরি, হলে তো হবেই, কিন্তু সেরো নেগেটিভ হলে যে হবে 7খানার মধ্যে 4খানা পয়েন্ট ফুলফিল হলে তবেই সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যারা সেরো নেগেটিভ রুমাটয়েড আর্থারাইটিস যেটা ডায়াগনোস হয়েছে তারা সকলেই মানসিকভাবে অসুস্থ, চঞ্চল, অ্যাংজাইটি নিউরোসিসের শিকার। তারা ইমিউনো সাপ্রেসিভ হয়ে পড়ে অ্যান্ড ইনফ্লামেশনের শিকার হয়। তাদের শরীরে জয়েন্টে পেন, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডারের প্রচন্ড প্রবণতা রয়েছে। কোচিং ক্যান এনহ্যান্স ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড কোপিং স্কিলস। ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড কোপিং স্কিল ডেভেলপমেন্টের মধ্য দিয়ে wellness management program can reduce the pain of arthritis, can reduce the sufferings of inflammation. So my dear friends, বিষয়টাকে একদম ছোট করে দেখার অবকাশ নাই। তার মানে এটাও ঠিক নয় যে ওয়েলনেস ম্যানেজমেন্ট কোচের দ্বারাই রিউমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা হবে ওষুধকে দূরে সরিয়ে দিয়ে। একটা ব্যালেন্স, একটা কোঅর্ডিনেটিভ অ্যাপ্রোচ প্রচন্ড ভাবে জরুরি। মানুষ যারা সাফার করছে তারা ওয়েলনেস ম্যানেজমেন্ট কোচেদের কাছে সঠিক পদ্ধতি গ্রহণের জন্য আপনারা আসবেন। সেখানে কোনো ওষুধ দেওয়ার জন্য নয়, কোনো পাউডার বিক্রি করার জন্য নয়, কোনো খাদ্য বিক্রি করার জন্য নয়। সঠিক পরামর্শ, নিউট্রিশন সম্পর্কে সঠিক পরামর্শ, স্ট্রেস ম্যানেজমেন্ট সম্পর্কে সঠিক পরামর্শ, এক্সারসাইজ সম্পর্কে সঠিক পরামর্শ। কথাটা মাথায় রাখুন। আমি কোনো কোম্পানির নাম বলছি না, দেয়ার আর সো মেনি কোম্পানিজ যারা ডাইরেক্ট মার্কেটিং করে, তারা এই পদ্ধতিটাকে প্রমোট করার চেষ্টা করে উইথ দ্য নেম অফ ওয়েলনেস ম্যানেজমেন্ট, বাট ইট ইজ নট অ্যাট অল ওয়েলনেস ম্যানেজমেন্ট। আমি যেভাবে বলছি একটু দয়া করে বোঝার চেষ্টা করুন। লং টার্ম সাইকোলজিক্যাল বেনিফিট অফ ইমপ্রুভ মোটিভেশনাল রেগুলেশন অন ফিজিক্যাল হেলথ আউটকামস, এটাই আমাদের মূল উপজীব্য বিষয়। প্রিভেন্টিভ হেলথ থ্রু ইমোশনাল রেগুলেশন। ভাবুন ব্যাপারটা। আপনারা এতদিন ভেবে এসছেন যে খালি এক্সারসাইজ করবো, তাদের আরে এক্সারসাইজ করছেন মানো আপনি ইমোশনাল রেগুলেশন করছেন। কিছুক্ষণ আগে দেখাবার চেষ্টা করেছি। আবার বলবো, জয়েন দা কোর্স। আপনাদের সামনে নতুন দিগন্ত। আপনারা যারা চাইছেন, যে কোনো কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে এই পদ্ধতিকে অ্যাডপ্ট করুন এবং এই কোর্সে আপনারা জয়েন করুন। অত্যন্ত কম খরচে, মাত্র মাত্র আমরা এই কোর্সকে নিয়ে আসছি at a rate of 4,000 অনলি। এখানে দারুণ ভাবে আপনারা শেখার সুযোগ পাবেন এবং একটা ডিসকাউন্ট অফারও থাকবে। যারা যোগাযোগ করবেন তাদেরকে বলবো কি থাকবে অফার। সো ওয়েলনেস কোচিং ক্যান এনহ্যান্স ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড স্কোপিং স্কিল। কিভাবে সেটা করতে পারে? ইমোশনাল রেগুলেশন স্ট্র্যাটেজিস, আমরা কি বলছি, নেম দ্য ইমোশন। আমরা আপনাকে দেখুন এখানে অনেক রকমের ইমোশন আছে, সেগুলোকে আপনারা ইমোশনকে বোঝার চেষ্টা করবেন। আপনি যত ইমোশন গুলোকে চিনবেন, তত আপনি যখন ইমোশনাল হয়ে পড়বেন, আপনি নিজেকে আপনার আয়নার সামনে দাঁড়ালে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনি কোন ইমোশনের মধ্য দিয়ে এখন যাচ্ছেন। সো নো দ্য ইমোশন, নো দ্য ইমোশন। দেয়ার আর দেয়ার আর দেয়ার আর ইমোশনস, 6-7 ইমোশনস ইউ মাস্ট নো। ভ্যালিডেট দ্য ইমোশন এবং সেগুলো আপনার নিজের মধ্যে ভ্যালিডেট করার চেষ্টা করুন। আইডেন্টিফাই ট্রিগার্স, কোন সময় সেগুলো আপনার মধ্যে বেড়ে ওঠে, সেগুলো নড়ে চড়ে ওঠে, সেটাকে অনুভব করার চেষ্টা করো। মেডিটেশন অর মাইন্ডফুলনেস। মেডিটেশন এবং মাইন্ডফুলনেস দুটো বিষয় আলাদা। অনেকেই মাইন্ডফুল মেডিটেশন শব্দটা ব্যবহার করা পছন্দ করে, কিন্তু দুটো শব্দ একসাথে জোড়া যায় না। মেডিটেশন মূলত ভাবে একটু স্পিরিচুয়াল, কিন্তু মাইন্ডফুলনেস মেডিটেশন সম্পূর্ণরূপে বাস্তবের মাটিতে থাকা, প্রেজেন্টে থাকা এবং নিজের শরীরের
বিভিন্ন বিষয় জায়গা নিয়ে কল্পনা করা, ব্রিথিংকে অবজার্ভ করা, ৫ খানা ইন্দ্রিয়ের সাহায্যে যে অনুভূতি গ্রহণ করছি, সেই অনুভূতির মধ্যে থাকা। কোনো একটা বিষয়কে খুব ভালো করে অবজার্ভ করা, অনুভূতির মধ্যে থাকা। সেই অনুভূতিকে যখন আপনি গ্রহণ করছেন, তখন আপনি স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারেন না। অনেক সময় যেন দেখা যায় যারা মেডিটেশন করে, আমরা আমরা অনেক ক্লায়েন্ট পাই, তারা বলে যে, "আমি মেডিটেশন করতে গেলে আমার সমস্ত চিন্তা মাথার মধ্যে আবার চলে আসে।" সেটাই হওয়া স্বাভাবিক। কারণ তার মধ্যে মাইন্ডফুলনেস থাকে না। তার মধ্যে মাইন্ডফুলনেস থাকে না এবং তার ফলে এবং তার ৫ সেন্সের ব্যবহার হয় না। এটা একটা বিশেষ টেকনিক, গ্রাউন্ডিং এক্সারসাইজ বা ৫, ৪, ৩, ২, ১ এক্সারসাইজের মাধ্যমে সেটা প্র্যাকটিস করানো যায়। টেকিং থ্রু ইমোশন, টকিং থ্রু ইমোশনস, অর্থাৎ ইমোশন নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করুন। ইমোশন নিয়ে ভাবতে চেষ্টা করুন। জার্নালিং করুন, লিখে ফেলুন ইমোশনটাকে। প্রতিদিন কি, কি ইমোশন আপনার মাথার মধ্যে এলো লিখে ফেলুন। নোটিস হোয়েন ইউ নিড এ ব্রেক। আপনি ভাবুন যে কোন সময় আপনার ব্রেকের দরকার। আর এই ইমোশন আপনার ভালো লাগছে না। আপনি এখান থেকে ব্রেক করতে চাইছেন। গুড স্লিপ হাইজিন মেইনটেইন করুন। বিছানায় শুধুমাত্র শোয়ার সময় ব্যবহার করবেন। তাহলে আপনি ভালো করে ঘুমোতে পারবেন। বিছানায় বসে, বসে বই পড়লে আমি একবার বলেছিলাম, বিছানায় বসে, বসে বই পড়লে পড়ার সময় আর আপনার পড়তে ইচ্ছা করবে না। কারণ আপনার ব্রেইনে এটা রিওয়্যার হয়ে যাবে যে বিছানায় বই পড়া মানে ঘুমিয়ে পড়া। তাই জন্য বিছানায় বসে বই পড়বেন না। স্টুডেন্টকেও পড়তে দেবেন না। তাদের ছোট ঘর তারা অনেক সময় বাধ্য হন, কিন্তু এটা আল্টিমেটলি ক্ষতিকর হতে পারে। কনসিডার থেরাপি, যেখানে প্রয়োজন হবে একজন যোগ্য কাউন্সেলর, একজন যোগ্য সাইকোলজিস্টের কাছ থেকে থেরাপি নেওয়ার চেষ্টা করবেন। ঘাবড়াবার কোনো কারণ নেই যে আপনি মানসিক রোগী হলে তবেই যে আপনার থেরাপি, না। নিউরোসিস বলে একটা ব্যাপার আছে। নিউরোসিস হচ্ছে আপনি যখন স্ট্রেস টেনশনে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের উপর যে চাপ সৃষ্টি হচ্ছে, সেই চাপকে যদি আপনি না নিয়ন্ত্রণ করতে পারেন, দেখা যাচ্ছে আপনি স্ট্রেসে ভুগছেন, অথচ আপনি স্ট্রোকের শিকার হলেন। স্ট্রোক। আপনি সেরিব্রাল স্ট্রোকের শিকার হয়েছেন। আপনি স্ট্রেসে ভুগছেন, আপনার কোলেস্টেরল বেড়ে গেল। আপনি স্ট্রোকে ভুগছেন, আপনি স্ট্রেসে ভুগছেন, আপনি অ্যাংজাইটি তে ভুগছেন, আপনি আস্তে, আস্তে দেখা গেল আপনার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেল। আপনার ডিসব্যালেন্স হতে শুরু করলো। আপনার পার্কিনসনিজম হয়ে গেল। আপনার ডিমেনশিয়া হয়ে গেল। এতগুলো এফেক্ট হতে পারে। সো একে কোনো সময় কোনো সময় পুষে রাখবেন না। এটা খাঁচার তোতা পাখি নয়, আপনার স্ট্রেস টেনশন। একে সবসময় রিলিজ করার চেষ্টা করুন। খবরদার একে ধরে রাখবেন না। খবরদার একে ধরে রাখবেন না। খবরদার একে দানা পানি দেবেন না। এরা হচ্ছে জঙ্গলের বুলবুল পাখি, সিপাহী বুলবুলি। এ আপনার খাঁচায় বাস বাঁধে না। ওকে ছেড়ে দিতে হয়। ছেড়ে দিলে ও আপনাকে গান শোনাবে, আপনার স্ট্রেস কমাবে। বোঝা গেল কথাটা? সো চলুন পরবর্তী আলোচনার মধ্যে প্রবেশ করা যাক। স্ট্রেস একটা ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। এখানে একটা ছবি দেওয়া হয়েছে আমার স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের ফ্লায়ারের আর্ধেক। আমি বললাম, "না, অন্য কোনো ফ্লায়ার থাকবে না। এই ফ্লায়ারের আর্ধেকটা কেটে লাগিয়ে দাও।" তো যাই হোক, সাইকোলজিক্যাল ইনসাইট, ক্রনিক সোশ্যাল স্ট্রেস, পুয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, রিলেশনশিপ ইস্যু is a major contribution to illness. Life coaching addresses these areas through structured guidance. আমি এই কথাটাই তখন থেকে বলে যাচ্ছি। এবং এর ফলে ধরুন আইবিএস, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, মাইগ্রেন, ইনসমনিয়া, এগুলো সমস্ত ক্ষেত্রে স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার এবং এগুলো দারুণভাবে এনএলপি থেরাপির মাধ্যমে মাইগ্রেনকে সারিয়ে তোলা যায় থ্রু এনএলপি থেরাপি, থ্রু মেটাফর থেরাপি। ইনসোমনিয়া অত্যন্ত একটা সুন্দর রিল্যাক্সেশন, মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে ইমপ্রুভ করানো সম্ভব। আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, আপনাকে দারুণভাবে ভ্যাগাস নার্ভের ট্রেনিং এর মধ্য দিয়ে ব্রিদিং এক্সারসাইজ এর মাধ্যমে দারুণভাবে আপনাকে উপকৃত করা সম্ভব। ইরিটেবল বাউল সিনড্রোম বহু মানুষ সাফার করে। মূলত ভাবে এ টাইপ পার্সোনালিটি, কথা শোনে না, নিজে বলতে থাকে এবং জেনারেলি একটু অ্যাগ্রেসিভ নেচারের, একটু উইন উইন অ্যাটিটিউড থাকে এবং এবং তাদের মধ্যে একটু জেনারেলি সাইন করবার, অর্থাৎ জীবনের সুপ্রতিষ্ঠিত হওয়ার, লিডার হওয়ার মনোবাসনা তাদের মধ্যে থেকে যায়। এই ধরনের মানুষ জেনারেলি আইবিএস এর শিকার হন।
এই আইবিএস কে শুধুমাত্র শুধুমাত্র সাইকোলজিক্যাল অ্যাপ্রোচ, স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা বুঝতে হবে। পেটের রোগ হয়েছে মানেই যে আপনাকে কোনো ওষুধ বিজ্ঞানে আপনাকে সুস্থ করে দেওয়া যাবে, ব্যাপারটা সবসময় এটা সত্যি নয়। তার মানে এটাও নয় যে শুধুমাত্র সাইকোলজিক্যাল ইন্টারভেনশনই সবকিছু হয়ে যাবে। যেখানে প্রয়োজন আছে, ধরুন আলসার হয়ে আছে, তাহলে আপনি তো যদি আলটিমেটলি অল পেপটিক আলসার হয়ে থাকে, তাহলে সেখানে তো আপনাকে পেপটিক আলসারের জন্য যথাযথ চিকিৎসকের যে পরামর্শ করে ওষুধ খেতে হবে। আরো অনেক কিছু আছে, অ্যাসিড ফ্লাক্সের জন্য আপনাকে ভাবতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, জানতে হবে এবং সঠিক পরামর্শ নিয়ন্ত্রণ নিতে হবে। সবকিছু ওয়ান ম্যান শোয়ে হবে না। নেভার বিলিভ অন ওয়ান ম্যান শো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সাইকোলজিক্যাল স্ট্রেস রিডাকশন কি করে করতে হয় সেটাও বুঝে ফেললাম। মোটিভেশন অ্যান্ড গোল সেটিং আমরা প্রায় আমাদের আলোচনার শেষের পর্যায়ের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। খুব ভালো করে অ্যানালিটিক্যাল হওয়া দরকার। এই জন্য যে কোনো ওয়েলনেস ম্যানেজমেন্ট সেশনে, সেন্টারে ইউ উইল ফাইন্ড ওয়ান ডিজিটাল লার্নিং বোর্ড পাবেন, ডিসপ্লে বোর্ড পাবেন। সেখানে সুন্দরভাবে এগুলো ব্যাখ্যা করা হবে, আপনাদের সাথে বোঝানো হবে হোয়াট ইজ হোয়াট, হোয়াট নট। এবং সেখানে গোল সেটিং থিওরি, লক লোকি অ্যান্ড ল্যাকাম, তাদের যে বিখ্যাত থিওরি রয়েছে, গোল সেটিং থিওরি, স্মার্ট গোল থিওরি, সেই সম্পর্কে আপনাদের জানার দরকার। এই সমস্ত বিষয়গুলোকে আপনারা লার্নিং, এগুলো কিন্তু প্রসেস। এই প্রসেস গুলোকে আপনাকে অনুভব করতে হবে, শিখতে হবে, আপনার কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটাতে হবে এবং আপনি ধীরে ধীরে পারবেন এক নতুন জীবনের দিকে, এক পরিবর্তিত জীবনের দিকে, এক সাফল্যের অভিঘাতে আপনি সামনের দিকে এগিয়ে যেতে এবং আপনার সাফল্য, আপনার স্বাস্থ্য, আপনার জীবনকে উপভোগ করতে আপনাকে সাহায্য করবে। চলুন একটু গোল সেটিং নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা যাক। স্মার্ট গোল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। Loki and Latham's goal setting theory 1990, which demonstrates clear, specific goals lead to better performance and motivation. In cognitive behavioral therapy, measurable and attainable goals reinforce positive behavior change. অর্থাৎ দেখুন ভালো করে, আপনি যদি গোল সেটিং বিভিন্ন জায়গায় আপনি গোল সেটিং করছেন, আপনি একটা সেলস কোম্পানিতে চাকরি করেন, আপনি সেলসম্যানের কাজ করেন, আপনি সেলস ম্যানেজার আপনাকে গোল সেটিং করে দিল। আরে তাকেও কিন্তু সেই কগনিটিভ বিহেভিয়ার থিওরির ফর্মুলা নিয়েই কাজ করতে হবে। এই সাইকোলজি ছাড়া আপনি কিন্তু এই জায়গাগুলোকে ভালো করে স্পেসিফিক, মেজারেবল, স্পেসিফিক আপনার গোল কি আরো হওয়া দরকার, স্পেসিফিক হতে হবে। The goal is clearly defined with no ambiguity. It answers what, why and how. What, why and how এই তিনটে প্রশ্নের যথাযথ জবাব দেবে। মেজারেবল, অর্থাৎ আপনি যখন কোনো গোল সেট করবেন, গোলের ফলে যে আপনি প্রাপ্তি যোগ করবেন তা যেন মেজারেবল হয়। আপনাকে বলা হলো এক্সারসাইজ করে আপনার কি হয়েছে, মানে এক্সারসাইজ করে আমি কি হয়েছে, কি হয়েছে লাভ, আমি জাম্প ভালো করে করতে পারছি। তারপরে আপনি আগে কতটা জাম্প করতে পারতেন, আপনি 1 ফুট জাম্প করতে পারতেন, এখন আপনি 2 ফুট জাম্প করতে পারছেন। আপনি আগে এত ওজন তুলতে পারতেন, আপনি এখন এত ওজন তুলতে পারছেন। আপনি এতক্ষণ আগে দৌড়তে পারতেন, আপনি এতক্ষণ আগে দৌড়তে পারছেন। আপনি এত স্পিডে দৌড়তে পারতেন, আপনি এখন এত স্পিডে দৌড়। মানে আপনি ফিটনেস ট্রেনিং করার ফলে আপনার মেজারেবল গোল গুলো মেপে দেখতে হবে। তবে আপনি আস্তে আস্তে অ্যাচিভেবল হতে হবে। অ্যাটেনেবল কথা মানে রিয়ালিস্টিক, বাস্তবসম্মত হওয়া দরকার। আপনাকে বলা হলো যে আপনি যদি ফুটবল খেলতে চান, আপনাকে অন্তত 2 বার এভারেস্ট বিজয় করে আসতে হবে। নট অ্যাটেনেবল, নট অ্যাটেনেবল। বা আপনি ফুটবল খেলতে গেলে, মনীষ মাইথালি নামে একটা ফুটবলার ছিল, এমবিএ। এবার কলকাতা মাঠে নিয়ম হয়ে গেল সব এমবিএ হলে তবে ফুটবল মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান টিমে খেলা যাবে। নট অ্যাটেনেবল। মজা করলাম। ইট ইজ আওয়ার লাক যে মনীষ মাইথানি এমবিএ করেছিল। সো দিস ইজ আওয়ার লাক। সো বাট আমরা পারি, শিক্ষিত হয়ে ফুটবল মাঠে যেতে। আর যত শিক্ষিত ছেলেরা ফুটবল মাঠে আসবে তত ফুটবলের উন্নতি হবে, এটা আমি বিশ্বাস করি। আর শিক্ষিত ছেলেদের থেকে গুরুত্বপূর্ণ শিক্ষিত কোচ থাকা।
গন্ডগোলটা হচ্ছে গিয়ে যখন একজন প্লেয়ার খুব ভালো করে পড়াশোনাটা না করেই যখন সে আস্তে আস্তে বড় প্লেয়ার এবং পরবর্তীকালে বড় কোচ হয়ে ওঠে, তখন তাদের শিক্ষাটা থাকে না এবং সে খেলাটাকেই ভাবে ওই অভিজ্ঞতাতে সে সবকিছু করে ফেলতে পারবে। কিন্তু সাইকোলজিটা সে কোথায় পড়লো স্যার? তাকে যে সে কোচিংটা করাবে অন দা বেসিস অফ বিহেভিয়ারাল থেরাপি, সে সাইকোলজিটা সে কোথায় পড়লো স্যার? আই স্ট্রংলি অপোজ 7 দিনের ডি লাইসেন্স কোর্সে বাচ্চাদের ট্রেনিং শেখানো হয়। বাচ্চাদেরকে বুঝতে গেলে সবার প্রথম চাইল্ড সাইকোলজি বোঝার দরকার, চাইল্ড ইমোশন বোঝার দরকার, কোন বয়সে বাচ্চারা কি শেখে সেটা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। সেই সাইকোলজির পাঠ কে দিল স্যার? কে দিল ম্যাডাম? আমি প্রশ্ন করছি, আমাকে একটু আলোকিত করলে স্যারেরা এবং ম্যাডামেরা আমি উপকৃত হতে পারি। আরে আমিও তো জানতে চাই। রিলেভেন্ট, রিলেভেন্ট হওয়া দরকার, সাবজেক্টটা রিলেভেন্ট হওয়া দরকার। আমি যে বিষয়টা কি, the goal aligns with broader objectives and personal values enhancing commitment। অর্থাৎ আমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করি না, সেই ধরুন আমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করি না, জ্যোতিষীতে বিশ্বাস করি না। আমাকে আজকে সকালবেলা থেকে দুবার ফোন করা হয়েছে একটি জ্যোতিষ সংস্থা থেকে, যে আমরা অমুক জ্যোতিষ সংস্থা থেকে বলছি, স্যার আপনার জন্য কি করতে পারি। আমি প্রথমে তাকে বললাম, দেখুন আমার নাম্বারটা আপনারা ওখান থেকে ডিলিট করে রাখুন, ফোন করবেন না, আমার কোনো প্রয়োজন নেই। পরে আবার সেই একই ফোন। তখন আমি তাকে বললাম যে ম্যাডাম, আমি জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করি না, আমাকে এই ধরনের ফোন করে বিব্রত করবেন না। আমি সরাসরি আমার বক্তব্যটাকে জানিয়ে দিলাম। আরে কতজনের নম্বর ব্লক করা সম্ভব? সম্ভব নয়। তার প্রশ্নটা হচ্ছে কি, ইট ইজ নট রিলেভেন্ট। জ্যোতিষ শাস্ত্র আমার এই সাইকোলজির সঙ্গে রিলেভেন্ট নয়, একদম বিপরীতমুখী। কোনো মানুষ যদি তার কোনো প্রবলেম হচ্ছে, তাকে বলা হলো তোমাকে ভূতে ধরেছে, তার মানে চিকিৎসা বিলম্বিত হয়ে গেল ভূতের পাল্লায় পড়ে। হিস্টেরিয়ার চিকিৎসা ভূতের পাল্লায় পড়ে বিলম্বিত হয়ে গিয়ে আরো রিইনফোর্সড হয়ে গেল এবং সে বিশ্বাস করতে শুরু করলো, হ্যাঁ আমাকে ভূতেই ধরেছে। ঝাঁটার বাড়ি, লাতির বাড়ি, ধুনোর গন্ধ সবকিছু সহ্য করার পরে শরীর খারাপ করে তার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, তার ক্রনিক স্বাস্থ্যের অবনতি ঘটিয়ে দিল। আমি আর বেশি বলছি না, এগুলো বললে বিতর্ক নয়, এগুলো খুব বোঝা দরকার, জানা দরকার, এগুলো নিয়ে আলোচনার দরকার। ভূতেদের অন্ধকারে, অশিক্ষার অন্ধকারে ভূতেদের জন্ম, আর শিক্ষার আলোকে ভূতেদের মৃত্যু। একটা সময়ে পশ্চিমবঙ্গ সরকার এই বোর্ডটা চারিদিকে লিখতো, আমার খুব মনে আছে ভালো করে। পশ্চিমবঙ্গ সরকারের এই বোর্ড এই লেখা থাকতো। এখন আর বোর্ডটা চোখে পড়ে না। আপনারা কি কেউ আর এই বোর্ডটা দেখতে পান? যদি দেখতে পান, ফটো তুলে একটা পোস্ট করবেন তো ফেসবুকে, আর আমাকে ট্যাগ করবেন, খুশি হব। বা কারো কাছে যদি এরকম ছবি পূর্বের থেকে থাকে, একবার ছবিটা তুলে পোস্ট করবেন তো। আমাদের ইছাপুরি একটা লাগানো ছিল, ঠিক স্টোর বাজারে ঢোকার মুখে, যেখানে গ্যাসের গোডাউনটা আছে ঠিক তার পাশে এরকম একটা বোর্ড আমি চোখে পড়তো আমার। তখন আমি ইছাপুরে থাকতাম না, আমি যখন শ্রীরামপুর থেকে এখানে আসতাম, তখন ওই বোর্ডটা আমার চোখে প্রতিদিন পড়তো এবং খুব ভালো লাগতো। তো যাই হোক, আলোচনার মধ্যে রিলেভেন্ট এন্ড টাইমলি হতে হবে, আপনি ফেলে রাখলে চলবে না। কিছুক্ষণ আগেই বললাম টাইমলি হওয়া দরকার। টাইম যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু অনেক চিকিৎসাই অধরা হয়ে পড়ে, আর রেজাল্ট হয় না। সময়ের দিকে প্রচন্ড ভাবে খেয়াল রাখা দরকার। আরেকটু বলবো, স্পেসিফিক আমি বললাম, টাইমলি বললাম। এবার প্রশ্ন হচ্ছে কি, এই পুরো বিষয়টাকে যদি জীবনে আমাদের প্রবর্তিত করতে হয়, তাহলে ওয়েলনেস ম্যানেজমেন্ট আপনাকে আলোকিত করতে পারে। এবং আপনাদের সকলকে আমি আমার হৃদয় থেকে আহ্বান জানাচ্ছি, মাত্র সপ্তাহে 2 দিন করে কোর্স অনলাইনের মাধ্যমে হবে। 2 দিন আমাদের এখানে আসতে হবে, সেদিনকে আমরা প্র্যাকটিক্যাল অনেক কিছু আপনাদের শেখাবো, এক্সারসাইজ গুলো দেখাবো, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন আমরা ভিডিওস আপনাদেরকে দেব, এবং কনভোকেশন সেরিমনি হবে, যথেষ্ট সম্মানের সঙ্গে আপনাদেরকে সার্টিফিকেট তুলে দেওয়া হবে।
মাত্র 3,000 টাকা কোর্স ফি, সরি 4,000 টাকা কোর্স ফি, একটি বিশেষ ডিসকাউন্ট থাকবে। আগামী জুন মাসের প্রথম সপ্তাহে আমরা এই কোর্স চালু করছি। দোজ হু আর ইন্টারেস্টেড, সেখানে সাইকোলজি পড়ার সুযোগ পাবেন, সেখানে এক্সারসাইজ ম্যানেজমেন্ট পড়ার সুযোগ পাবেন, সেখানে আমরা নিউট্রিশন ম্যানেজমেন্ট পড়ার সুযোগ পাবেন, সেখানে আমরা কাউন্সেলিং করার বোঝার সুযোগ পাবেন। বাট আপনারা সাইকোলজিস্ট হয়ে উঠবেন সে দাবি করছি না। সো ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম, জয়েন মি। অ্যান্ড a person with a growth mindset starts exercising regularly. The improved fitness boosts mood and sleep. As wellness improves, the person feels more capable, reinforcing the mindset that change is possible and positive. অর্থাৎ মাইন্ডসেট আর ওয়েলনেস এর মধ্যে একটা সাইকেল রয়েছে, এরা একে অপরের সঙ্গে রিলেটেড। যখন আপনি এটা বিশ্বাস করতে শুরু করেন, মাইন্ডসেট এটা চেঞ্জ করে দেয় যে আপনার এটা আপনার পক্ষে এটা সম্ভব এবং পজিটিভলি সম্ভব, তখন আপনি এক নতুন উদ্যমে উঠে পড়ে লাগেন। আরেকটু বোঝার চেষ্টা করা যায় মাইন্ডসেট অ্যাজ এ ফিটনেস টুল। যখন মাইন্ডসেট ফিটনেস টুল হিসাবে কাজ করে, এ হেলদি মাইন্ডসেট কন্ট্রিবিউটস টু স্ট্রেস রিডাকশন থ্রু optimism, reframing thoughts and self-compassion, mental clarity by reducing self-doubt and negative self-talk. আপনারা আজকে একটা খবর শুনবেন, সিবিএসই স্কুলগুলোতে অ্যাফার্মেশন প্র্যাকটিস, অর্থাৎ সেলফ পজিটিভ সেলফ টক, অ্যাফার্মেশন প্র্যাকটিস প্রেয়ার সময়ে, যখন স্কুল শুরু হচ্ছে প্রেয়ার টাইমে অ্যাফার্মেশন প্র্যাকটিস। আমি ক্রমশ ভালো স্টুডেন্ট হয়ে হয়ে উঠছি, আমি ক্রমশ স্বাস্থ্যবান হয়ে উঠছি, আমি ক্রমশ সাফল্যের দিকে আগত হচ্ছি। আই ক্যান উইন, আই ক্যান উইন, আই ক্যান উইন। এই ধরনের প্র্যাকটিস, এই ধরনের অ্যাফার্মেশন বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। খালি লাইফ ইজ চেঞ্জিং, নিউ এডুকেশন পলিসি নতুন ভাবনা নিয়ে এসেছে। এখনই সময় এই বিদ্যাকে গ্রহণ করে আপনারা একে ব্যবহার করুন মানুষের কল্যাণে এবং আর্ন করুন। রেজিলিয়েন্স এবং মোটিভেশন and goal setting, growth mindset enables persistent and adaptability. রেজিলিয়েন্স, সহ্য ক্ষমতা, আপনার মধ্যে সহ্য ক্ষমতা। আপস অ্যান্ড ডাউন জীবনে হবেই, কিন্তু আপনার মধ্যে সহ্য ক্ষমতা থাকে, আপনি আবার নতুন উদ্যমে আপনার জ্ঞানের আলোকে, আপনার অভিজ্ঞতার আলোকে আপনি আবার নিজেকে প্রতিষ্ঠিত করবেন, আপনি পারবেন। ওয়েলনেস এনহ্যান্সেস মাইন্ডসেট। তাহলে আমি মাইন্ডসেট কি করে এনহ্যান্স করে ওয়েলনেস কে বললাম। এবার যে ওয়েলনেস থাকলে আপনি ওয়েলনেস ম্যানেজমেন্ট কে অ্যাডপ্ট করেন, সেটা আপনার মাইন্ডসেট কে ডেভেলপ করবে। ইমপ্রুভিং ওয়েলনেস অলসো নার্চার এ বেটার মাইন্ডসেট। কিরকম? ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিলিজেস ডোপামাইন এন্ড এন্ডোরফিনস, এনহান্সিং পজিটিভিটি এন্ড মেন্টাল ক্ল্যারিটি। Good nutrition and sleep optimize brain function, supporting focus and emotional regulation. Mindfulness and relaxation practice reduce anxiety and increase present moment awareness, যেটা কিছুক্ষণ আগে বলেছি, প্রেজেন্ট মোমেন্ট অ্যাওয়ারনেস মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে হয়। Shaping a calmer, more constructive mindset. Therapeutic interventions like CBT or NLP improve mental wellness and shift fixed negative mindset. আপনাদের শুভ হোক, আপনারা জীবনে প্রতিষ্ঠিত হন। ওয়েলনেস ম্যানেজমেন্ট কোর্সে জয়েন করুন, আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা দেব। আর ওয়েলনেস ম্যানেজমেন্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার মেডিকেল বিল প্রায় 70% কমিয়ে আনার জন্য। ইউ ক্যান রিডিউস ইউর মেডিকেল বিল থ্রু দ্য প্র্যাকটিস অফ ওয়েলনেস, প্র্যাকটিস অ্যান্ড স্টাডিজ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, বাই বাই, বাই বাই। ভালো থাকুন, ভালো থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। জয়েন আস at wellness management program starting from June first week. Bye bye.